হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডিট ক্লাসরুম। বন্ধুরা, তোমরা যারা WBCS এক্সামের ফর্ম ফিল আপ করেছো তাদের প্রিপারেশনের জন্য আমরা WBCS প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোর সলিউশন ভিডিও রেডি করছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব WBCS প্রিভিয়াস ইয়ার প্রিলিমিনারি এক্সামিনেশন 2009 ইংলিশ কোয়েশ্চেনের সলিউশনস। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশন দেওয়া রয়েছে। প্রথম 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো আমাদের যেটা করতে হবে, এখানে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ারেস্ট মিনিংগুলো এই অপশনগুলো থেকে আমাদের চুজ করতে হবে। প্রথম প্রশ্ন কি, দ্য চিলড্রেন ওয়ার ভেরি ভিভেসিয়াস ইন দ্য প্লেগ্রাউন্ড। ভিভেসিয়াস শব্দটাতে আন্ডারলাইন করা রয়েছে। দ্য চিলড্রেন ওয়ার ভেরি ভিভেসিয়াস। ভিভেসিয়াস শব্দ কি প্রথমে আমাদের জানতে হবে, এই আন্ডারলাইন করা শব্দটার মিনিংটা আমাদেরকে জানতে হবে। ভিভেসিয়াস মানে হলো প্রাণবন্ত। ভিভেসিয়াস শব্দের অর্থ হলো প্রাণবন্ত বা জীবন্ত। দ্য চিলড্রেন ওয়ার ভেরি ভিভেসিয়াস অর্থাৎ ছেলেমেয়েরা অত্যন্ত প্রাণবন্ত বা চনমনে ছিল ইন দ্য প্লেগ্রাউন্ড, তাদের খেলার মাঠে। দেখো যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর আমরা মিনিং বের করব। প্রথম অপশন দেওয়া রয়েছে স্মাইলিং, সেকেন্ড অপশন স্পোর্টিভ, থার্ড অপশন লাইভলি অর ফুল অফ লাইফ, ফোর্থ অপশন জয়ফুল। স্মাইলিং মানে তোমরা জানো স্মাইলিং যেটা মৃদু হাসি যেটা। স্পোর্টিভ, স্পোর্টিভ শব্দের অর্থ হচ্ছে কৌতুকচ্ছল অর্থাৎ কৌতুকপূর্ণভাবে। লাইভলি অর ফুল অফ লাইফ, লাইভলি অর্থাৎ প্রাণবন্ত বা জীবন্ত। তারপর জয়ফুল, জয়ফুল মানে আনন্দদায়ক। তো তোমরা বুঝতেই পারছো তাহলে ভিভেসিয়াস অর্থাৎ প্রাণবন্তের কথা বলা হচ্ছে, তাহলে স্মাইলিং, স্পোর্টিভ, লাইভলি বা ফুল অফ লাইফ, জয়ফুল এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি অপশন সি যেটা, এটার মিনিংটা হয়ে যাচ্ছে প্রাণবন্ত বা জীবন্ত। সুতরাং এর অপশন এখানে সি, এইটা হয়ে গেল সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো, আফটার এ প্রোলংড সাফারিং হি পাসড অ্যাওয়ে। আফটার এ প্রোলংড সাফারিং হি পাসড অ্যাওয়ে আন্ডারলাইন করা রয়েছে পাসড অ্যাওয়ে। আফটার প্রোলংড, এখানে প্রোলংড শব্দের অর্থ হচ্ছে দীর্ঘায়িত অর্থাৎ দীর্ঘক্ষণ সাফারিং ভোগান্তির পর হি পাসড অ্যাওয়ে মানে তিনি মারা গেলেন। দেখো অপশনগুলো কি রয়েছে, এ ওয়েন্ট অ্যাওয়ে, অপশন বি লেফট, অপশন সি এক্সপায়ার্ড, অপশন ডি ইয়েড। ওয়েন্ট অ্যাওয়ে মানে কি চলে গেলেন, লেফট প্রস্থান করলেন, এক্সপায়ার অর্থাৎ শেষ হয়ে যাওয়া বা মৃত্যু, ইয়েডেড মানে বশ্যতা স্বীকার করা। তাহলে এখানে বলা রয়েছে যে অত্যন্ত দীর্ঘায়িত ভোগান্তির পর তিনি মারা গেলেন, তাহলে তার মারা যাওয়ার কথা বলা হচ্ছে মানে তার মানে তিনি প্রস্থান করা, চলে যাওয়া বা বশ্যতা স্বীকার করা কোনোটা না, মারা যাওয়া অর্থাৎ এক্সপায়ার অর্থাৎ তার জীবন শেষ হয়ে যাওয়া। তাহলে এখানেও সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। 3 নম্বর প্রশ্ন, দ্য মিউজিশিয়ানস হ্যাজ এ ভেরি সোনারাস ভয়েস। দ্য মিউজিশিয়ানস অর্থাৎ সঙ্গীতজ্ঞের কথা বলা হচ্ছে। সোনারাস এই যে আন্ডারলাইন করা শব্দটা, এর মিনিং হচ্ছে গমগমে, অত্যন্ত গমগমে আওয়াজ যেটা। মিউজিশিয়ানের এক অত্যন্ত গমগমে কণ্ঠস্বরের কথা বলা হচ্ছে। 4টে অপশন দেখো, অপশন এ লাউড, অপশন বি শ্রিল, অপশন সি হার্স, অপশন ডি ফুল অ্যান্ড ডিপ। লাউড, লাউড মানে চিৎকার। শ্রিল, শ্রিল হচ্ছে ক্ষণক্ষণে আওয়াজ যেটা। হার্স, হার্স হচ্ছে একটা ঝাঁঝালো শব্দ। ফুল অ্যান্ড ডিপ মানে অত্যন্ত ডিপ সাউন্ড, গভীর শব্দের কথা যেটা বলা হচ্ছে, অত্যন্ত সাউন্ডটা ডিপ। সোনারাস গমগমে আওয়াজ, তোমরা জানো একটা খালি ঘরের মধ্যে আমরা যদি কথা বলি সেক্ষেত্রে আওয়াজটা অবশ্যই আমাদের গমগমে এবং সেই আওয়াজটা অত্যন্ত ডিপ মনে হয়। তাহলে সেই ক্ষেত্রে সেটা ঝাঁঝালো বা অত্যন্ত চিৎকারপূর্ণ বা কোনো কিছু না। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, কারণ গমগমে আওয়াজটা অত্যন্ত গভীর হয়, ফুল অ্যান্ড ডিপ। 4 নম্বর প্রশ্ন, ইন দ্য নিউ প্লেস he had to earn by the sweat of his brow. In the new place অর্থাৎ নতুন স্থানে he had to earn by, সে উপার্জন করছিল, তার উপার্জনের প্রসেসটা দেওয়া আছে কিভাবে না by the sweat of his brow. সোয়েট মানে জানো ঘাম, ব্রো শব্দের অর্থ আমরা আইব্রো বলি অর্থাৎ ভুরু, কিন্তু এখানে কপাল হিসেবে ব্যবহার করো অর্থাৎ কপালের ঘাম ঝরিয়ে। কপালের ঘাম ঝরানো মানে তোমরা বুঝতেই পারছো আমরা একটা কথা ব্যবহার করি মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা, অর্থাৎ কপালের ঘাম ঝরানো মানে সেক্ষেত্রে অত্যন্ত কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে উপার্জন করা। দেখো অপশনগুলো কি রয়েছে, অপশন এ ভেরি হার্ড ওয়ার্ক, অপশন বি ফ্রাউন অফ হিস ব্রো, অপশন সি সিরিয়াসলি, অপশন ডি আইডিয়াল। অপশন এ ভেরি হার্ড ওয়ার্ক অত্যন্ত কঠিন পরিশ্রম, সুতরাং তোমরা বুঝতেই পারছো, তবু বাকি অংশ যেগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নাও। অপশন বি হচ্ছে ফ্রাউন অফ হিস ব্রো। ফ্রাউন শব্দের অর্থ হচ্ছে কঠোর চাহনি যেটা, অর্থাৎ তার ভুরুর যে চাহনি, তার কপালের যে উগ্র চাহনির কথা বলা হচ্ছে। সিরিয়াসলি অত্যন্ত গম্ভীরভাবে এবং আইডিয়ালি মানে হচ্ছে
অলসভাবে। সুতরাং এখানে তার উপার্জনটা কপালের ঘাম ঝরিয়ে উপার্জন, মানে তার অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে উপার্জনের কথা বলা হচ্ছে। সুতরাং এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। 5 নম্বর প্রশ্ন দেখো, আফটার মাচ ইফোর্ট হি কুড টাইড ওভার হিজ ক্রাইসিস। আফটার মাচ ইফোর্ট মানে অত্যন্ত প্রচেষ্টার পর হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস। টাইড ওভার শব্দের অর্থ হচ্ছে অতিক্রান্ত করা বা অতিক্রম করা। ক্রাইসিস শব্দের অর্থ সংকট, অর্থাৎ অত্যন্ত প্রচেষ্টার পর, কঠিন প্রচেষ্টার পর সে তার সংকটটাকে অতিক্রম করতে পেরেছিল, অর্থাৎ সংকটটাকে সে, তার যে সংকট ছিল সেটাকে সে জয় করতে পেরেছিল, অতিক্রান্ত করতে পেরেছিল। দেখো অপশন এ দেওয়া রয়েছে ওভারকাম, অপশন বি উইন ওভার, অপশন সি ডিফিটেড, অপশন ডি এনজয়। ওভারকাম শব্দের অর্থ হচ্ছে জয় করা, উইন ওভার অর্থাৎ নিজের দলে আনা, সদলে আনা, ডিফিটেড শব্দের অর্থ পরাজয় এবং এনজয় শব্দের অর্থ আনন্দ। তাহলে এখানে তার সংকটটা, যে সমস্যাটা, সেটাকে তার অতিক্রম করার কথা বলা হয়েছে, অর্থাৎ সেটাকে জয় করার কথা বলা হয়েছে। সুতরাং এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে গেল ওভারকাম, অর্থাৎ আফটার মাচ ইফোর্ট হি কুড টাইড ওভার হিজ ক্রাইসিস। এখানে সঠিক উত্তর হয়ে গেল ওভারকাম। তো দেখো এবার কোয়েশ্চেন নম্বর 6 কি বলা রয়েছে। এখানে 6 নম্বর আর 7 নম্বর দুটো প্রশ্ন দেখো এখানে বলা রয়েছে, যেটা প্রিপোজিশন, তোমাদেরকে আন্ডারলাইন ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে এখানে প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বসাতে হবে। প্রথমে এ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস। 4টে অপশন রয়েছে, ফ্রম, টু, ইন আর অন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? এ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস, অর্থাৎ একজন ভদ্রলোককে তার যে ওয়ার্ডস, অর্থাৎ তার কথাগুলো, তার কথার মধ্যে অবশ্যই সত্যতা থাকা উচিত, তার কথার প্রতি অবশ্যই সত্যতা থাকা উচিত। ফ্রম, টু, ইন, অন, তাহলে কোন অপশনটা সঠিক? না অপশন বি, এ জেন্টলম্যান শুড বি ট্রু টু হিজ ওয়ার্ডস। তাহলে এখানে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ হিজ সন। আচ্ছা, এখানে দ্য ফাদার ওয়াজ অর্থাৎ বাবা ওয়াজ ভেক্সড, এখানে ভেক্সড শব্দটার অর্থ হচ্ছে উত্তপ্ত, অর্থাৎ ভেক্সড শব্দটার অর্থ উত্তপ্ত বা জ্বালাতন। ড্যাশ হিজ সন, 4টে অপশন দেওয়া রয়েছে, উইথ, অ্যাবাউট, টু, ইন। দেখো প্রথমে তোমাদেরকে বলি, দ্য ফাদার ওয়াজ ভেক্সড, তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু দেওয়া রয়েছে প্যাসিভে। সুতরাং এখানে মনে হতে পারে যে ভেক্সডের পর তাহলে প্যাসিভে যেহেতু এখানে তাহলে বাই হওয়াটা দরকার ছিল, কিন্তু অপশনে তো বাই দেওয়া নেই, তাহলে কোনটা হবে? আরও একটা কথা বলি, তোমরা জানো যে সবসময় প্যাসিভ ভয়েসে বাইটাই যে ব্যবহার হয় তা নয়, আমরা আদার্স প্রিপোজিশনও ব্যবহার করতে পারি। এখানে দেখো তাহলে ভেক্সডের পর কোনটা ব্যবহার করবো। এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই যে শব্দটা, এটার পর শুধুমাত্র একটা প্রিপোজিশনই ব্যবহার হয়, সেটা হচ্ছে উইথ। অ্যাবাউট, টু, ইন এই শব্দটার জন্য এগুলো ব্যবহার হয় না, ভেক্স শব্দটার জন্য শুধুমাত্র উইথটাই ব্যবহার হয়। কারণ এখানে উইথটার মধ্য দিয়ে আরেকটা মনে হতে পারে, এখানে হিজ সন, অর্থাৎ এখানে যে এজেন্টটা রয়েছে, যেটা এখানে তো এই লিভিং থিংয়ের কথা বলা আছে, তাহলে সেক্ষেত্রে উইথ, এটা নন লিভিং থিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এখানে কেন উইথটা হবে? তোমাদেরকে মনে রাখতে হবে ভেক্সড এই যে শব্দটা, এর পর যেটা ব্যবহার হয় প্যাসিভে করার সময়, ভেক্সড বা আরেকটা শব্দ এর নিয়ারেস্ট যেটা আরো বলা হয় অ্যানয়েড, যেটা এই ধরনের শব্দগুলো, প্লিজড, অ্যানয়েড, এই ধরনের শব্দগুলোর সাথে সবসময় উইথ প্রিপোজিশনটা যোগ হয়। তাহলে তাই জন্য এখানে সঠিক উত্তর কোনটা হয়ে গেল? না অপশন এ, দ্য ফাদার ওয়াজ ভেক্সড উইথ হিজ সন। দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 8 আর 9 এই দুটো প্রশ্নে যেটা বলা রয়েছে, অর্থাৎ এক কথায় প্রকাশ, যেটা এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেটা দেখে তোমাদের বুঝতে হবে। এ 14 লাইন পোয়েম ইজ কল্ড, অর্থাৎ 14 লাইনের যে কবিতা, 14 লাইনের কবিতাকে কি বলা হয়? দেখো কি দেওয়া রয়েছে অপশন এ সনেট, অপশন বি এপিলগ, অপশন সি কম্পোজিশন, অপশন ডি লিরিক। তোমরা প্রত্যেকেই জানো 14 লাইনের যে কবিতা, 14 লাইনের কবিতাকে সনেট, অর্থাৎ প্রথমে যে অপশন সনেট, সনেট মানে 14 লাইনের যে কবিতা, অর্থাৎ যেটাকে বলা হয়। আচ্ছা, বি, অপশন বি এপিলগ, এপিলগ মানে হচ্ছে উপসংহার বা কনক্লুশন, যেটা কম্পোজিশন অর্থাৎ কোনো কিছুর রচনা, এবং লিরিক মানে হচ্ছে গীতি কবিতা। তাহলে 14 লাইনের কবিতাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ সনেট। এখানে তোমাদের আরও একটা কথা বলি, সনেটের জন্য তোমাদের আরেকটা জিনিস যেটা জেনে রাখা দরকার, এই যে 14 লাইনের কবিতা, তার মধ্যে প্রথম যে 8টে লাইন তাকে বলা হয় অক্টেভ, এবং শেষ 6টা লাইনকে বলা হয় সেস্টেভ। তাহলে মোট 14 লাইনের কবিতা 8 6 14, 8 প্রথম 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ, এবং শেষ 6 লাইনকে বলা হয় সেস্টেভ। আচ্ছা 9 নম্বর দেখো, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল সনেট। 9 নম্বর প্রশ্ন, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড। কি বলছে? একজন যে কিনা ম্যানকাইন্ড অর্থাৎ সমস্ত মানব সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, সমস্ত মানব জাতিকে যে ঘৃণা করে,
তাকে কি বলা হয়? অপশন এ রয়েছে ম্যান হেটার, অপশন বি ক্যানিবাল, অপশন সি ডেমন, অপশন ডি মিসানথ্রোপিস্ট। দেখো এখানে হু হেটস ম্যানকাইন্ড এটা দেখেই সচরাচর মনে হতে পারে যে সঠিক উত্তর তাহলে হয়তো ম্যান হেটারটাই হতে পারে, কারণ এর সাথে যেহেতু রিলেটেড রয়েছে। কিন্তু সেটা না, এখানে ম্যান হেটার যেটা, এখানে ম্যান হেটার মানে যে পুরুষকে যে ঘৃণা করে তাকে বলা হয় ম্যান হেটার। ক্যানিবাল নরখাদক, ডেমন শব্দের অর্থ দৈত্য এবং মিসানথ্রোপিস্ট শব্দের অর্থ হচ্ছে মনুষ্যদেশী, অর্থাৎ সমস্ত মানব সম্প্রদায়কে যে ঘৃণা করে, এখানে সেটাই বলা রয়েছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, সমস্ত মানব সম্প্রদায়কে ঘৃণা করে। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু ম্যান হেটার না, এখানে সঠিক উত্তর মিসানথ্রোপিস্ট, কারণ মিসানথ্রোপিস্ট শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত মনুষ্য জাতিকে যে ঘৃণা করে। অপশন 10 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে? পোলস অ্যাপার্ট। আচ্ছা এটা বলে দিই, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, অর্থাৎ ইডিয়ম, তোমরা জানো ফ্রেজ ইডিয়ম পড়েছো, ইডিয়ম বাংলাতে যেটাকে বলা হয় বাগধারা। এখানে এই যে শব্দটা, এর চারটে অপশন কি কি দেওয়া রয়েছে? পোলস অ্যাপার্ট। পোলস অ্যাপার্ট শব্দটার অর্থ হচ্ছে যেটা সম্পূর্ণ বৈসদৃশ্য, যেটা বা সম্পূর্ণ পৃথক ধরনের। কি বলা রয়েছে অপশনগুলো? ভেরি ডিস্ট্যান্ট, বি সেপারেট, অপশন সি টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, অপশন ডি ভেরি ডিফিকাল্ট। কি প্রথমে বলা হচ্ছে ভেরি ডিস্ট্যান্ট মানে অত্যন্ত দূরত্বের কথা বলা হচ্ছে, সেপারেট মানে আলাদা, টোটালি ডিফারেন্ট ইন ভিউজ মানে একদম সম্পূর্ণরূপে বৈসদৃশ্য এবং সম্পূর্ণ আলাদা যেটা, আর ভেরি ডিফিকাল্ট মানে খুব কঠিন। তাহলে এখানে পোলস অ্যাপার্ট তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম পোলস অ্যাপার্ট যেটা সম্পূর্ণ বৈসদৃশ্য কথা বলা হচ্ছে বা সম্পূর্ণ অন্য ধরনের কথা বলা হচ্ছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। দেখো এই যে ইডিয়মসটা তোমরা দেখতে পাচ্ছ, চলো এটার একটা তোমাদেরকে এক্সাম্পল দিই। যেমন ধরো দিলাম the two feelings were poles apart। কি বলা হচ্ছে? the two feelings were poles apart, মানে এখানে দুটো অনুভূতির কথা বলা হচ্ছে, সেটা কি না পোলস অ্যাপার্ট, অর্থাৎ তাদের দুজনের যে অনুভূতি সেটা সম্পূর্ণ অন্য ধরনের। তাদের দুজনের যে অনুভূতি, দুজনের অনুভূতির মধ্যে একদম বৈসাদৃশ্যতা রয়েছে, একদম দুজনের মধ্যে অনুভূতিটা তাদের সঠিক নয় এবং তারা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। দেখো সেখানে এই অপশনটা ওই কারণে সঠিক, সি অপশন, টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, অর্থাৎ তারা তাদের যে অনুভূতিটা অর্থাৎ একে অপরের অনুভূতি থেকে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ সম্পূর্ণ বৈসাদৃশ্য। তাহলে পোলস অ্যাপার্ট এটা সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, টোটালি ডিফারেন্ট ইন ভিউজ। নেক্সট দেখো, দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন ইজ কল্ড। কি বলছে? দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন, অর্থাৎ আর্ট হচ্ছে কৌশল, বাগানের যে পরিচর্যা করা, চাষবাস করা এবং বাগানকে দেখাশোনা করা, তার যে কৌশল সেটাকে কি বলা হয়? চারটে অপশন দেওয়া রয়েছে দেখো। অপশন এ হর্টিকালচার, অপশন বি গার্ডেনিং, অপশন সি বোটানি, অপশন ডি জিওলজি। অপশন এ হর্টিকালচার, অপশন বি গার্ডেনিং। হর্টিকালচার উদ্যান পালন, গার্ডেনিং মানে বাগান তৈরি করা, বোটানি উদ্ভিদবিদ্যা, জিওলজি মানে ভূবিদ্যা। এখানে গার্ডেন দেখি আমাদের প্রথমে যেটা মনে হবে যে তাহলে হয়তো গার্ডেনিংটা এটাই মনে হবে যে সঠিক উত্তর, কিন্তু না বন্ধুরা, দেখো যেটা বলা রয়েছে দ্য আর্ট অফ কাল্টিভেটিং এন্ড ম্যানেজিং গার্ডেনিং, অর্থাৎ বাগান চাষ এবং তার সাথে দেখভাল করা তার যে কৌশলটার কথা বলা হচ্ছে। তাহলে এখানে দেখে মনে হলে গার্ডেনিংটা সঠিক উত্তর মনে হলো, গার্ডেনিং এটা কিন্তু সঠিক উত্তর না। অর্থাৎ বাগানের যে চাষ করা এবং বাগান দেখাশোনা করা তার যে কৌশল, তার যে প্রসেস, সেটাকে বলা হয় হর্টিকালচার অর্থাৎ উদ্যান পালন। তাহলে এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। 12 নম্বর প্রশ্নে কি বলছে? লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড, অর্থাৎ দেখো এখানে চারটে অপশন রয়েছে। অপশন এ প্যাট্রিয়টিজম, অপশন বি জেনারাসনেস, অপশন সি ফিলান্থ্রপি, অপশন ডি নবিলিটি। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড অর্থাৎ সম্পূর্ণ সারা বিশ্বের জন্য ভালোবাসা, সেটাকে কি বলা হয়? সারা বিশ্বের প্রতি যে ভালোবাসা। অপশন এ রয়েছে প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, অর্থাৎ শুধুমাত্র তার দেশের প্রতি ভালোবাসা। অপশন বি জেনারেসনেস মানে উদারতা, অপশন সি ফিলান্থ্রপি মানে বিশ্বপ্রেম, অপশন ডি নবিলিটি মানে মহান। সুতরাং দেখতে পাচ্ছ হোল ওয়ার্ল্ড, লাভ ফর হোল ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বের প্রতি যার ভালোবাসার কথা বলা হচ্ছে, সেই যে ভালোবাসাটাকে কি বলবো আমরা? বিশ্বপ্রেম। তাহলে প্যাট্রিয়টিজম এটা শুধুমাত্র দেশপ্রেম, অপশন বি আর ডি নয় সেটা তোমরাও বুঝতে পারছো। অপশন এ হচ্ছে প্যাট্রিয়টিজম দেশপ্রেম, কিন্তু এখানে বলা রয়েছে হোল ওয়ার্ল্ড, লাভ ফর হোল ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বের জন্য ভালোবাসা, সেটা হচ্ছে কি
না বিশ্বপ্রেম, অর্থাৎ সঠিক উত্তর হয়ে গেল অপশন সি ফিলান্থ্রপি। 13 নম্বর প্রশ্নে দেখো, দেখতে পাচ্ছ একটা গ্যাপ দেওয়া রয়েছে, এই ব্ল্যাঙ্কসটা যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, চারটে অপশন কি কি দেওয়া রয়েছে দেখো। দ্য মাদার ড্যাশ দ্য চাইল্ড, এই শূন্যস্থানে কি বসাবে? চারটে অপশন দেখো কি কি রয়েছে। অপশন এ ডেসার্টেড, অপশন বি হেটেড, অপশন সি র্যান অ্যাওয়ে, অপশন ডি অ্যাবান্ডন। দেখো এখানে ডেসার্টেড মানে যেটা রয়েছে, ডেসার্টেড অর্থাৎ নির্জন, হেটেড মানে ঘৃণা, র্যান অ্যাওয়ে যেটা রয়েছে এটা পলায়ন, আর অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে বর্জন করা। তাহলে দেখো, তাহলে এখানে মা তার ছেলেকে কখনোই ঘৃণা করবে না, বা তার ছেলেকে তাড়িয়ে দেবে না, তার ছেলের থেকে পলায়ন করবে না, বা তার ছেলেকে বর্জন করবে না। সুতরাং তোমরা বুঝতেই পারছো এখানে কি মা বরং তার ছেলেকে সবসময় নির্জন স্থানে রাখবে। তাহলে সেক্ষেত্রে দ্য মাদার ড্যাশ দ্য চাইল্ড, এই শূন্য স্থানে সঠিক উত্তর হয়ে গেল কি ডেসার্টেড। এখানে হয়ে গেল ডেসার্টেড। অপশন এ সঠিক উত্তর ডেসার্টেড। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পিপল who look at the star in the sky are pursuing a wonderful vocation। সেই সমস্ত লোকের কথা বলছে কি যারা আকাশের তারা দেখে এবং আকাশের তারাকে অনুধাবন করে বা অনুসরণ করে তারা কি করে, ওয়ান্ডারফুল ভোকেশন মানে একটা বিস্ময়কর ব্যবসা চালায়। আকাশের তারা দেখে, গ্রহ নক্ষত্র দেখে যারা সেই গ্রহ নক্ষত্রকে অনুসরণ করে যারা একটা বিস্ময়কর ব্যবসা চালায়, সেই সমস্ত লোকেদেরকে কি বলা হয়? অপশন এ কি রয়েছে অ্যাস্ট্রোলজার্স, অপশন বি অ্যাস্ট্রোনমার্স, অপশন সি জিওফিজিসিস্ট, অপশন ডি জিওলজিস্ট। দেখো এখানে অপশন এ যেটা রয়েছে অ্যাস্ট্রোলজার্স অর্থাৎ গণককার যাদেরকে বলা হয়, অ্যাস্ট্রোনমার্স মানে জ্যোতির্বিজ্ঞানী, আর অপশন সি জিওফিজিস্ট সেটা হচ্ছে ভূ পদার্থবিদ, আর জিওলজিস্ট মানে হচ্ছে ভূবিদ। অপশন সি আর ডি নয় সেটা তোমরা বুঝতে পারছো, অর্থাৎ অপশন এ আর বি। দেখো অপশন বি কেন নয়, অ্যাস্ট্রোনমার্স সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী, অর্থাৎ গ্রহ নক্ষত্র নিয়ে যারা পড়াশোনা করে সেটা জ্যোতির্বিজ্ঞানী, আর যারা এই গ্রহ নক্ষত্র দেখে সেটাকে অনুসরণ করে সেটাকে ব্যবসার কাজে যখন ব্যবহার করছেন, তারা সেটাকে নিয়ে যখন ব্যবসা চালাচ্ছেন তাদেরকে আমরা কি বলি, আমরা জ্যোতিষী বলি বা গণককার বলি। তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হয়ে গেল অপশন এ অ্যাস্ট্রোলজার্স। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, পিপল হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য হল টু লিসেন টু দ্য লেকচার ওয়ার আনডিসিপ্লিনড। তাহলে পিপল হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য হল, যারা ওই হলে উপস্থিত ছিল, টু লিসেন দ্য লেকচার অর্থাৎ বক্তৃতা শুনছিল যারা, তারা কি ওয়ার আনডিসিপ্লিনড। আচ্ছা তারা কি শৃঙ্খলাহীন, তারা যে লেকচার বক্তৃতা যে শুনছিল শৃঙ্খলাহীনভাবে শুনছিল। সেটা দেখো চারটে অপশন কি কি দেওয়া রয়েছে। অপশন এ দেওয়া রয়েছে ক্রাউড, অপশন বি মব, অপশন সি অডিয়েন্স, অপশন ডি রুফিয়ান্স। ক্রাউড তোমরা জানো, ক্রাউড মানে হচ্ছে জনতা, মব এটাও একটা জনতা, তবে মব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল, যাদের মধ্যে শৃঙ্খলতা নেই, সেই উচ্ছৃঙ্খল জনতা। অপশন সি অডিয়েন্স, অপশন ডি রুফিয়ান্স যেটা হচ্ছে অত্যাচারী লোক। দেখো এখানে যেটা বলা রয়েছে উই আর প্রেজেন্ট ইন দ্য হল টু লিসেন টু দ্য লেকচার, অর্থাৎ বক্তৃতা শোনার কথা বলা হচ্ছে, অর্থাৎ তারা আনডিসিপ্লিন থাকা যায় তাই তাদের বক্তৃতা শোনার কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা যারা শুনছি তাহলে আমরা হচ্ছে শ্রোতৃবর্গ বা শ্রোতা। তাহলে এখানে মব অর্থাৎ মবের মধ্য দিয়ে উচ্ছৃঙ্খল জনতা মনে হতে পারে, ঠিক আছে, কারণ এরা আনডিসিপ্লিন যেহেতু ছিল, অর্থাৎ সেটার মধ্য দিয়ে মনে হতে পারে যে মবটা তাহলে সঠিক উত্তর হতে পারে, কারণ উচ্ছৃঙ্খল জনতার কথা বলা আছে, কারণ তারা অবশ্যই বিহীনভাবে ছিল, আনডিসিপ্লিন। কিন্তু যেমনই থাকুক না কেন তারা কিন্তু লেকচারটা তারা লিসেন, তাদের শোনার কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা শুনছে তারা হচ্ছে কি অডিয়েন্স, শ্রোতৃবর্গ শ্রোতা। তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি অডিয়েন্স। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, এ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স ইজ কল্ড। দেখো এই গভর্নমেন্ট তোমরা জানো, গভর্নমেন্ট সরকারের কথা, বাই ডিভাইন গাইডেন্স, ডিভাইন মানে স্বর্গীয়, গাইডেন্স মানে পথপ্রদর্শক, অর্থাৎ এখানে এই যে শব্দ এটাও একটা এক কথায় প্রকাশ। এটা কি বলতে চাইছে এখানে, অর্থাৎ ঈশ্বর কর্তৃক যে রাজ্য শাসন, ঠিক আছে, সেটার কথা বলছে। চারটে অপশন কি কি দেওয়া রয়েছে দেখো। অপশন এ থিওক্রেসি, অপশন বি এপিস্কোপাসি, অপশন সি অলিগার্কি, অপশন ডি অ্যারিস্টোক্রেসি। থিওক্রেসি এই শব্দটার অর্থ হচ্ছে ঈশ্বর কর্তৃক রাজ্য শাসন। এপিস্কোপাসি এটার অর্থ বিশপবর্গ, অলিগার্কি এবং ডি হচ্ছে অ্যারিস্টোক্রেসি। অলিগার্কি হচ্ছে শুধু রাজ্য শাসনের কথা বলা হচ্ছে, কে করছে কিভাবে সেরকম কোনো কিছু না, অলিগার্কি শব্দটার অর্থ শুধু রাজ্য শাসন করা।
আর অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাত বর্গ। কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে ডিভাইন, এই ডিভাইনের কথা বলা রয়েছে, অর্থাৎ এখানে যেহেতু একটা স্বর্গীয় ব্যাপার রয়েছে, অর্থাৎ রাজ্য শাসনটা ঈশ্বর কর্তৃকের কথা বলা হচ্ছে, তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ থিওক্রেসি, কারণ থিওক্রেসি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর কর্তৃক রাজ্য শাসন। 17 নম্বর প্রশ্ন দেখো, টু গো টু দ্য ডগস, অর্থাৎ আবারও একটা ইডিয়ামস দেওয়া রয়েছে। এখানে যেটা বলা রয়েছে, অর্থাৎ এই যে ইডিয়ামস, এটার অপোজিট মিনিংটা তোমাদেরকে বের করতে হবে এবং সেই 4টে অপশনের মধ্যে তোমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। অপশন এ কি দেওয়া রয়েছে, টু টার্ন ওভার এ নিউ লিফ, অপশন বি টু অয়েল ওয়ানস ওন মেশিন, অপশন সি বি অফ ওয়ান সেড, অপশন ডি টু ব্রেথ ওয়ানস লাস্ট। এখানে বলছে টু গো টু দ্য ডগস, অর্থাৎ এইটার যদি এই সেন্টেন্সটার এমনি মিনিং দেখতে গেলে, অর্থাৎ মানে কুকুরের কাছে যাও, অর্থাৎ মানুষের অধঃপতনের কথা বলা হচ্ছে, তার অপোজিট বিপরীত শব্দ বের করতে বলেছে এখানে। তারপরে কি না, টু টার্ন ওভার এ নিউ লিফ। অপশন এ এর মিনিংটা কি না, টু টার্ন ওভার এ নিউ লিফ, অর্থাৎ নবপল্লব গজানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা শুভ কিছু বোঝানো হচ্ছে। অপশন বি টু অয়েল ওয়ানস ওন মেশিন, মানে কি একজনের চরকায় তেল দেওয়ার কথা বলা হচ্ছে। অপশন সি বি অফ ওয়ানস হেড, মানে একজনের মাথা ধরার কথা। অপশন ডি টু ব্রেথ ওয়ানস লাস্ট, মানে একজনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা। এখানে যেটা বলছে, তাহলে মানুষের অধঃপতন হয়ে যাওয়া, তার বিপরীতটা তোমাদেরকে বলতে বলেছে। তাহলে তার বিপরীত কি না, এখানে যেটা দেওয়া হয়েছে বাকি যে অপশনগুলো, তাহলে এখানে অপশন হয়ে যাচ্ছে অপশন এ, এটা সঠিক উত্তর, টু টার্ন ওভার এ নিউ লিফ, কারণ এটার সাথে দেখতে পাচ্ছি এইটার সাথে এইটাই একমাত্র অপোজিট, কারণ এখানে মানুষের অধঃপতনের কথা বলছে, আর এই সেন্টেন্সের মধ্যে নতুন পাতা গজানোর মধ্য দিয়ে, অর্থাৎ সেটা একটা শুভ দিককে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই যে এই অপশনটা এটা হচ্ছে এর বিপরীত। কারণ বাকি যেগুলো রয়েছে সেখানে একজনের মেশিনে তেল দেওয়ার কথা, অর্থাৎ মাইন্ডের ওন বিজনেস যেভাবে বলা, একটা নিজে একজনের চরকায় তেল দেওয়ার কথা, তারপর একজনের মাথা ধরা বা একজনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এটা এই যে তিনটে, এটার সাথে এটার কখনো অপোজিট হচ্ছে না। এখানে যেটা বলা হয়েছে মানুষের খারাপ দিকটা বোঝানো হয়েছে, আর এখানে একটা শুভ দিক বোঝানো হচ্ছে, সুতরাং এটার অপোজিট হয়ে যাচ্ছে অপশন এ, টু টার্ন ওভার এ নিউ লিফ, এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন দেখো, দ্য হাই হ্যান্ডেড ওয়েস অফ দ্য ম্যানেজার মেড হিম অ্যান এনিমি অফ দ্য পিপল। এখানে যে এই সেন্টেন্সটা দেওয়া রয়েছে, এই সেন্টেন্সের অপোজিটটা তোমাদেরকে 4টে অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সের অর্থটা আমরা আগে দেখব। দ্য হাই হ্যান্ডেড ওয়েস অফ দ্য ম্যানেজার, অর্থাৎ ম্যানেজারের হাই হ্যান্ডেড ওয়ে মানে কি, অর্থাৎ তার যে জবরদস্তিভাবে কোনো কিছু করা, সেই ম্যানেজারটা মেড হিম অ্যান এনিমি অফ দ্য পিপল, মানে এই যে তার যে জিনিসটা, অর্থাৎ হাই হ্যান্ডেড ওয়েসটা, অর্থাৎ জবরদস্তিভাবে কোনো কিছু করাটা, সেইটা ওকে লোকের কাছে শত্রু হিসেবে পরিণত করেছিল, অর্থাৎ ও সবার শত্রুতে পরিণত ছিল। অর্থাৎ আমি যদি দেখতে যাই এখানে অপোজিট, অর্থাৎ এই এনিমি শব্দটাই তোমরা অপোজিট করতে পারো শত্রু, তাহলে সেই ক্ষেত্রে 4টে অপশন দেখো কি বলা রয়েছে, সাবমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি, অপশন বি ইগনোরেন্ট, অপশন সি অ্যাংরি, অপশন ডি ইমপেশেন্ট। সাবমিসিভ শব্দটার অর্থ হচ্ছে বিনয়ী, অ্যান্ড ফ্রেন্ডলি মানে তোমরা জানো বন্ধুত্বপূর্ণ, তাহলে বিনয়ী এবং বন্ধুত্বপূর্ণ। ইগনোরেন্ট, তারপর রয়েছে অ্যাংরি, ইমপেশেন্ট। আচ্ছা, ইগনোরেন্ট মানে হচ্ছে মূর্খ বা অশিক্ষিত, অ্যাংরি মানে রাগান্বিত, এবং ইমপেশেন্ট মানে অধৈর্যের কথা বলা হচ্ছে। তাহলে এখানে যেটা বলা রয়েছে এনিমি অর্থাৎ শত্রু, তার যে অপোজিট, তাহলে কি সেটা বন্ধুত্বপূর্ণ কোনো কিছু, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, সাবমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি। 19 নম্বর প্রশ্ন দেখো, ট্যাগোরস বার্থডে ওয়াজ ড্যাশ উইথ সংস অ্যান্ড রিসাইটেশন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাঙ্কসটা তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে। 4টে অপশন কি কি রয়েছে, অপশন এ কমপ্লিটেড, অপশন বি মেনটেন, অপশন সি সেলিব্রেটেড, অপশন ডি এনজয়। তাহলে তোমরা প্রত্যেকেই জানো বার্থডে আমরা যেটা বলি বার্থডে সেলিব্রেশনের কথা বলা হয়, তাহলে এখানে একই রকমভাবে, সুতরাং বাকিগুলো আর বলার প্রয়োজন নেই, কারণ কমপ্লিটেড, বার্থডে কমপ্লিটেড কথা বলা হচ্ছে না, পরিপূরণ করার কথা, মেনটেন উল্লেখ করা সেটাও না, আর এনজয় আনন্দ করা। বার্থডেটা ট্যাগোরের যে জন্মদিনটা সেটাকে সেলিব্রেট করা হয় কি দিয়ে, উইথ সংস অ্যান্ড রিসাইটেশন, অর্থাৎ গান আবৃত্তি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা সেলিব্রেট করা হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, সেলিব্রেটেড। 20 নম্বর প্রশ্ন দেখো, এ বোল্ড ফ্রম দ্য ব্লু। এই বোল্ড ফ্রম দ্য ব্লু, অর্থাৎ তোমরা আবারও একটা দেখতে পাচ্ছ এখানে ইডিয়াম দেওয়া রয়েছে। কি বলেছে, এই বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড শব্দটার অর্থ হচ্ছে বজ্র, বজ্রপাতের কথা বলা হচ্ছে। ফ্রম দ্য ব্লু, এখানে ব্লু বলতে আকাশের কথা বলা হচ্ছে, অর্থাৎ নীল আকাশ থেকে বজ্র, অর্থাৎ আমরা যেটাকে বলি বিনা মেঘে বজ্রপাত। এখানে কি দেওয়া রয়েছে দেখো 4টে অপশন, এ ড্রপ ফ্রম দ্য স্কাই, অপশন বি অ্যান আনএক্সপেক্টেড শক, অপশন সি থান্ডারবোল্ট, অপশন ডি এ ব্লু স্কাই।
এখানে যেটা দেওয়া রয়েছে অর্থাৎ নীল আকাশ থেকে বজ্র অর্থাৎ বিনা মেঘে বজ্র, 4টে অপশন। এ ড্রপ ফ্রম দ্য স্কাই মানে কি, অর্থাৎ আকাশ থেকে এক বিন্দু কোনো কিছু পড়া সেটা বলছে। অ্যান্ড আনএক্সপেক্টেড শক, একটা অপ্রত্যাশিত আঘাতের কথা বলা হচ্ছে। থান্ডার বোল্ট যেটা, সেটা বজ্রবিদ্যুতের চমকানি। এই ব্লু স্কাই, একটা নীল আকাশ। দেখো এখানে এটা যদি নিয়ারেস্ট মিনিং দেখতে গেলে থান্ডার বোল্ট সেটা ঠিকই আছে, কিন্তু এখানে যেটা ইডিয়ামস আমাদেরকে বের করতে হবে বাগধারা, অর্থাৎ এই শব্দটার অ্যাকচুয়ালি কি মিনিং করতে যাচ্ছে। অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত মানে সেখানে আমরা বুঝতেই পারছি যে অপ্রত্যাশিত কোনো কিছু, যেই আঘাতটা যেটা আমরা আশা করিনি, তাহলে সেই রকম অপ্রত্যাশিত কোনো কিছু আঘাতের কথা সেটা বলা হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অ্যান্ড আনএক্সপেক্টেড শক, অর্থাৎ একটা অপ্রত্যাশিত আঘাত। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। এ ডিজিজ অ্যাফেক্টিং many persons at the same time and place is called। এই ডিজিজ মানে একটা রোগ, অ্যাফেক্টিং মেনি পার্সন মানে অনেক ব্যক্তিকে একসাথে আক্রান্ত করে, অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস, একই সময় এবং একই জায়গাতে। অর্থাৎ একই সময় এবং একই জায়গাতে যখন অনেকজন ব্যক্তিকে একটা রোগ আক্রান্ত করে তখন সেটাকে কি বলা হয়? অপশন এ এপিডেমিক, অপশন বি ইনফেকশন, অপশন সি সিকনেস, অপশন ডি ডেথ। এপিডেমিক মানে মহামারী, ইনফেকশন সংক্রমণ, সিকনেস মানে দুর্বলতা এবং ডেথ মানে মৃত্যু। অর্থাৎ একটা স্থানে একই সময় এবং একই জায়গাতে যখন একসঙ্গে অনেক মানুষ আক্রান্ত হয় তখনই সেটাকে বলা হয় মহামারী। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন এ এপিডেমিক। পরবর্তী প্রশ্ন দেখো, আই হ্যাড ড্যাশ সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট। অর্থাৎ এখানে ব্ল্যাঙ্কসটা তোমাদেরকে পূরণ করতে হবে এই অপশনগুলো দিয়ে। আই হ্যাড ড্যাশ সামথিং রং, আমি এখানে কি বলছি না, কোনো কিছু জিনিসকে আমার মনে হলো যেন ভুল, ড্যাশ এই শূন্যস্থানে কি বসাতে হবে, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট, যেই মুহূর্তে আমি ওই স্থানে পৌঁছালাম। অপশানে আন্ডারস্টুড মানে কি, বুঝতে পারলাম, রিয়েলাইজ মানে উপলব্ধি করলাম, গেস মানে আন্দাজ করা, স্মেল মানে ঘ্রাণ অনুভব করলাম। অর্থাৎ কি, মানে যেই মুহূর্তে আমি ওই স্থানে পৌঁছালাম ওখানে যে কোনো কিছু জিনিস একটা ভুল রয়েছে সেটা আমি উপলব্ধি করতে পারলাম। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি রিয়েলাইজড, অর্থাৎ আই হ্যাড রিয়েলাইজড হয়ে গেল এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আই মেট এ পার্সন ইন দ্য মিটিং হুজ অ্যাপিয়ারেন্স ডিড নট রিফ্লেক্ট হিজ মাইন্ড। আই মেট এ পার্সন মানে আমি একজন ব্যক্তির সঙ্গে দেখা করলাম, ইন দ্য মিটিং ওই সভাতে, হুজ অ্যাপিয়ারেন্স ডিড নট রিফ্লেক্ট হিজ মাইন্ড, যার উপস্থিতিটা তার মনকে প্রভাবিত করেনি। আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করলাম ওই সভাতে যার উপস্থিতিটা তার মনকে প্রভাবিত করেনি। কি অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, ওয়াজ ডিসেপটিভ, এখানে দেওয়া রয়েছে ওয়াজ ডিসেপটিভ, অর্থাৎ ডিসেপটিভ শব্দের অর্থ হচ্ছে বিভ্রান্তিকর। ওয়াজ কনভিন্সিং, কনভিন্সিং মানে বিশ্বস্ত। ওয়াজ ফেথফুল, ফেথফুল মানেও জানো বিশ্বাসী। ওয়াজ অনেস্ট মানে সৎ। দেখো এখানে বলছে তার উপস্থিতি তার মনকে প্রভাবিত করেনি, তার মানে বোঝাই যাচ্ছে তার মানে সে নিশ্চয়ই কোনো বিভ্রান্তিতে ছিল, সে বিশ্বস্ত বা তার সততার কথা এই সেন্টেন্সের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে না। তার মানে তার মন প্রভাবিত করেনি তার মনকে, তার মানে সে নিশ্চয়ই তার মনটা বিভ্রান্তির মধ্যে ছিল। তাহলে সেখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ ওয়াজ ডিসেপটিভ। পরবর্তী প্রশ্ন দেখো, এ কালেকশন অফ পোয়েমস কেম আউট টু ফেলিসিটেট দ্য পোয়েট। অর্থাৎ একগুচ্ছ কবিতা, কেম আউট শব্দটার অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, অর্থাৎ একগুচ্ছ কবিতা যখন প্রকাশিত হয় টু ফেলিসিটেট দ্য পোয়েট, অর্থাৎ কবিদেরকে অভিনন্দন জানাতে বা অভিবাদন করতে একগুচ্ছ কবিতা প্রকাশিত হয়, ওটাকে কি বলা হয়? অপশনগুলো দেখো, অপশনে গাইড বুক, বি কালেকশন, কালেকশন মানে যেটা সংকলনের কথা বলা হচ্ছে, কম্পিলেশন মানেও তাই একই রকম একটা সংকলন গ্রন্থ, আর অ্যান্থোলজি মানে কাব্য সঞ্চয়। অর্থাৎ এখানে কবিদেরকে অভিবাদন জানাতে একগুচ্ছ কবিতাটা যখন প্রকাশিত হয় সেটাকে বলা হয় একটা কাব্য সঞ্চয়। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি অ্যান্থোলজি। শেষ প্রশ্ন দেখো, এ পার্সন হু মেক্স হিজ জার্নি অন ফুট ইজ কল্ড। একজন ব্যক্তি যে কিনা তার যাত্রাটা পায়ে হেঁটে করে তাকে কি বলা হয়? দেখো কি অপশনগুলো রয়েছে, পেডিস্ট্রিয়ান, পেডিস্ট্রিয়ান শব্দের অর্থ পদযাত্রী, ওয়াকার অর্থাৎ যে শুধুমাত্র হাঁটে তাকে ওয়াকার বলছে, র্যাম্বলার, ওয়ান্ডারার, ওয়ান্ডারার মানে হচ্ছে ভ্রমণকারী। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা তার পায়ে হেঁটে তার সমস্ত যাত্রাটা করে তাকে আমরা কি বলবো? পদযাত্রা। পায়ে হেঁটে যে যাত্রা করা হয় সেটাকে আমরা বলবো পদযাত্রা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি পেডিস্ট্রিয়ান। তাহলে এখানে শেষ প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল পেডিস্ট্রিয়ান, অর্থাৎ পায়ে হেঁটে যে যাত্রা করছে প্রথম, সুতরাং তাকে বলা হচ্ছে পদযাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও 2009 সালের ইংলিশের, এবং পরবর্তী ভিডিওতে আমরা 2010 সালের ইংলিশের সলিউশনগুলো করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।